দেশের সাধারণ জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেয় এই ওয়াকার। এমনই ছিল তখন দুর্ভাগা বাংলাদেশের রাষ্ট্রের শীর্ষ ফৌজি কর্মকর্তাদের দেশবিরোধী মনোভাব এবং আচরণ। 28 জুলাই প্রকাশিত এই বক্তব্যটি পাঠ করলে একটা বিষয় পরিষ্কার বোঝা যায়। অন্তত সেদিন পর্যন্ত সেনাপ্রধান ওয়াকার বিশ্বাস করতেন খুনি হাসিনার পক্ষ অবলম্বন করার অর্থই হইল দেশের সংবিধান সমুন্নত রাখা। বাংলাদেশ রাষ্ট্র এবং তার নাগরিকদের অধিকার বিরোধী ভূমিকায় অংশ নেওয়া উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা কর্মচারীদের মনে একবারও এই প্রশ্ন আসেনি যে 2014, 2018, 2024 সালে অনুষ্ঠিত সব কয়টা জাতীয় সংসদ এবং স্থানীয় সরকারের নির্বাচনই ছিল জালিয়াতিতে পূর্ণ এবং ব্যাপকভাবে প্রশ্নবিদ্ধ। ফ্যাসিস্ট শাসক গোষ্ঠী জবরদস্তি, মহাকারচুপি এবং শতভাগ জুলুম করে জনগণকে পরিপূর্ণভাবে তাদের মৌলিক নাগরিক অধিকার থেকে বঞ্চিত করে রাখছিল। আর এই প্রক্রিয়ায় সহযোগী হইয়া সংশ্লিষ্ট সব কয়টা বাহিনী মূলত রাষ্ট্রদ্রোহিতার মতো ভয়াবহ অপরাধে জড়ায় পড়ছিল। ইনশাল্লাহ একদিন না একদিন মহান অলিয়া উলিয়ার সেজদায় পুষ্ট এই জমিনে এমন সকল নিপীড়ন এবং নির্যাতনের বিচার হবে। সদ্য সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন সম্প্রতি 5 আগস্ট চ্যানেল 24 এর মুক্তবাক অনুষ্ঠানে একটা সাক্ষাৎকার দিয়েছিলেন। সেখানে তিনি জুলাই বিপ্লব চলাকালীন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বৈরী ভূমিকার বিষয়ে কিছু ইঙ্গিত দিচ্ছেন। একই সঙ্গে সেনাবাহিনীর তরুণ অফিসার বীর সৈনিকদের নাগরিক বান্ধব অবস্থানের বিষয়টাও তুলে ধরছেন। চলেন তার এই সমস্ত মন্তব্য শুনে নেওয়া যাক। শোনেন। 4 আগস্টে আমরা একটা ঝটিকা প্রেস কনফারেন্স করেছিলাম আমাদের রাওয়া ক্লাবে। ওখানে আমাদের বেশ কয়েকজন, বেশিরভাগই রিটায়ার্ড অফিসার ছিলেন। সেখানে আমাদের প্রাক্তন 2 জন চিফ ছিলেন, একজন জেনারেল নুরুদ্দিন, ইকবাল করিম ভূঁইয়া। তো সেখানে আমরা কয়েকজন সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছিলাম যে, কারণ তার পরের দিন কিন্তু যেটা আমরা জানতে পেরেছিলাম যে সেনাবাহিনী উড গো ইন অ্যাকশন 5 তারিখে, এবং সেনাপ্রধানও কথাবার্তা বলেছেন। কিন্তু সেনাপ্রধান যেইভাবে তার কথা বলেছেন সেটা আমার কাছে মনে হলো যে হি কুড নট সে হোয়াট হি ওয়ান্টেড টু সে, এবং তার যে অফিসাররাও, জুনিয়র অফিসাররাও বলতে পারেনি হোয়াট দে ওয়ান্টেড টু। আমি বহুদিন থেকে, যখনই আমি হাসপাতালে কোনো কারণে গিয়েছি, ওখানে গিয়েছি, আমি সাধারণ সৈনিকদের যে মনের ভিতরে যা ছিল তা জানতাম। তারা দে ওয়ার ফ্ল্যাবারগাস্টেড। আমাকে শুধু জিজ্ঞেস করতে যে, স্যার আমরা জীবনে ভোট দিতে পারবো কি না? দ্যাট ওয়াজ অনলি কোশ্চেন দ্যাট। বলে, স্যার ওই 2008-এ ভোট দিয়েছে, তারপর তার কোনো ভোট দিতে পারিনি। গ্রামেগঞ্জেও যেখানে যেতাম সেখানে এক কথা। এবং এই সৈনিকদের ভিতরে একটা বিশাল ফ্রাস্ট্রেশন দেখলাম যে যেইভাবে দেশ চলছে, আফটারঅল তারাও তো এই দেশেরই সন্তান, ওরাই আমাকে বলতে পারতো। তো তারপরে যখন এই জুলাই আন্দোলন শুরু হলো, যেহেতু আমি মহাখালীতে থাকি, বেরোতে আসতে বেরোতে দেখা হচ্ছে সোলজারদের সাথে, ওরা 2-4টা কথাতে আমি বুঝে যেতাম যে, স্যার কি হচ্ছে, স্যার আমরা কি করব, হোয়াট শুড উই ডু। ইভেন 30 তারিখ 29 তারিখে যখন মহাখালীতে কিছু কিলিং হচ্ছিল, তখন ফিউ সোলজার্স, যার সাথে আমাদের ওই মহাখালীর মোড়ে দেখা, সেখানে আমাকে তো চেনে সবাই, সেখানেও ওই ওদের একই কথা, স্যার আমরা কী করবো, স্যার আমাদের তো হুকুম পালন করতে হবে। তো এইগুলো আমরা অবজার্ভ করেছি এবং দেখলাম। আমার কাছে যেটা মনে হয়েছিল, আমার কাছে না, আমরা যে কজন ছিলাম, যে সেনাবাহিনীকে যদি নামানো হয় বা তাদেরকে কিছু কিছু জায়গায় করেছে, কিন্তু যদি ঢালাওভাবে আপনি আর্মিকে বলেন যে নাও ইউ টেক ওভার, পুলিশ যা করেছে ইউ ডু ইট, আমি টোটালি মানে এক ধরনের স্যাঙ্গুইন ছিলাম যে আর্মিতে রিভোল্ট হয়ে যাবে, এবং সেনাবাহিনীতে যদি রিভোল্ট হতো তাহলে ইট উড হ্যাভ গন। শুনেছেন, বাস্তবে কিন্তু তাই ঘটছে। জুনিয়র অফিসার এবং দেশপ্রেমিক ধর্মপ্রাণ বীর সৈনিকদের শান্তিপূর্ণ বিদ্রোহের চাপে খুনি হাসিনা এবং ইন্ডিয়ার বাছাইকৃত তাদের পছন্দনীয় এবং অনুগত জেনারেলরা 36 জুলাই পশ্চাৎপসরণ করতে বাধ্য হয়েছিল। তাছাড়া 5 আগস্টের জুলাই বিপ্লব বা 2024-এর গণ অভ্যুত্থান
প্রাথমিকভাবে সাফল্য অর্জন করতে আরও কিছুদিন বিলম্ব করত এবং অনেক বেশি প্রাণ বিসর্জন দিতে হতো। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে জুলাই বিপ্লব চূড়ান্তভাবে এখনো সফল না হওয়ার প্রধান কারণ হচ্ছে ইন্ডিয়ার এজেন্ট এবং ফ্যাসিস্ট হাসিনার 5টা জেনারেলগুলা ওয়াকারুজ্জামানের নেতৃত্বে এখনো বহাল তবিয়তে সশস্ত্র বাহিনীকে পরিচালনা এবং নিয়ন্ত্রণ করতেছে, কমান্ড করতেছে। এই গ্রুপটাই খুনি হাসিনার পতনের পর মুহূর্ত থেকে নয়া রাজনৈতিক বন্দোবস্তে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে অন্তর্ভুক্ত করতে সচেষ্ট ছিল এবং এখনও তারা খুবই সক্রিয় এবং তৎপর আছে। আর পেছন থেকে এদেরকে সর্বাত্মক সহযোগিতা করতেছে ইন্ডিয়ার সরকার, তাদের নিরাপত্তা গোয়েন্দা সংস্থাসমূহ এবং হিন্দুত্ববাদী ক্ষমতাসীন বিজেপি দল সহ সে দেশের প্রায় সব কয়টা পলিটিক্যাল পার্টি। এইবার আসেন ওয়াকারুজ্জামানের 2 ছায়াসঙ্গী 2 জেনারেলের অপকর্মের ফিরিস্তি আপনাদের শোনাই। ব্রিগেডিয়ার জেনারেল সেলিম আজাদ 34 বিএমএ এবং শামস মামুন 35 বিএমএ লং কোর্সের অফিসার। এই 2 জন একদম জুনিয়র অবস্থাতেই 2003 সাল থেকে জেনারেল ওয়াকারের স্নেহভাজন, বিশ্বস্ত এবং সুখের মণি। সিলেট সেনানিবাসের প্রশিক্ষণ এবং সেন্টারে কর্মরত অবস্থায় এই 3 জনের মধ্যে একটা বোঝাপড়া গড়ে ওঠে। অবাক হওয়ার বিষয় হলো 2007 থেকে 2012 এই সময় এই 2 জনেই সেলিম আজাদ এবং শামস মামুন 1/11 অবৈধ সামরিক হস্তক্ষেপ পরবর্তী সময় সেনা হেডকোয়ার্টারের সামরিক সচিবের শাখায় পদাতিক বাহিনীর অফিসারদের নথিপত্র সংরক্ষণ, আওয়ামী অফিসারদের পুরস্কৃত করা এবং আওয়ামী লীগ না এরকম অফিসারদের অপেক্ষাকৃত খারাপ পোস্টিংয়ের বিষয়টা নিশ্চিত করতো। এই বিষয়টা আমরা পরে আসবো। এটার সাথে বিডিআর হত্যাকাণ্ডের সংশ্লিষ্টতা আছে, এরাও যুক্ত এটার সাথে। এই শাখায় তখন তারা সরাসরি তৎকালীন সামরিক সচিব মেজর জেনারেল রেজানুর রহমান খানের জুনিয়র সহকর্মী হিসেবে কাজ করত। রেজানুর রহমানকে 2009 সালের সংগঠিত পিলখানা হত্যাকাণ্ডে র্যাবের তৎকালীন অতিরিক্ত মহাপরিচালক, পরবর্তীতে মেজর জেনারেল এই রেজানুর রহমানের বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলা এবং বিদ্রোহ রুখতে আসা সশস্ত্র বাহিনীর সদস্যদের পিলখানায় প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ আছে। পুনর্তদন্ত কমিশনের প্রতিবেদন অনুযায়ী সে নিজস্ব দায়িত্ব অবহেলা করে যমুনাতে সময় ক্ষেপণ করে এবং অগ্রগামী দলকে পিলখানায় প্রবেশ করতে এবং গুলি চালাতে বাধা দেয়। কুখ্যাত পলাতক আওয়ামী নেতা বাহাউদ্দিন নাসিমের জ্ঞাতি ভাই এই মেজর জেনারেল রেজানুর, এই রেজানুরের মাধ্যমে শুরু হয় সেনাবাহিনীতে আওয়ামী অনুসারী অফিসারদের চিহ্নিতকরণ এবং তাদের পদোন্নতি, গুরুত্বপূর্ণ দায়িত্বে বসানোর প্রথম দফার কাজটা। আজকের এই ব্রিগেডিয়ার জেনারেল সেলিম আজাদ এবং শামস মোহাম্মদ মামুনের হাত দিয়াই এই কাজগুলো করত এই রেজানুর রহমান। ওয়াকারুজ্জামান যখন সামরিক বাহিনীর সচিবের গুরুত্বপূর্ণ পদটা পায় 2013 থেকে 2016 সাল, তখন তিনি 2014 জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগের মুহূর্তে তার বিশ্বস্ত এই 2 অফিসারকে বদলি করে পুনরায় সামরিক সচিবের শাখায় নিয়ে আসে। সেই নির্বাচন কারচুপি কইরা আওয়ামী লীগকে জিতায় আনার জন্য পছন্দের বাছাইকৃত অফিসারদের নির্দিষ্ট এলাকায় পোস্টিং দেওয়ার চূড়ান্ত কাজগুলো সম্পাদন করে সেনাবাহিনীতে ব্যাপকভাবে সমালোচিত এবং নিন্দিত হয় ব্রিগেডিয়ার জেনারেল সেলিম আজাদ এবং শামস মোহাম্মদ মামুন। এইবারে আসেন বিডিআর হত্যাকাণ্ডে তাদের ভূমিকা। বিডিআর হত্যাকাণ্ডের প্রাক্কালে কোন কোন অফিসারকে সীমান্ত রক্ষী বাহিনীতে বদলি করা হবে তখন তার প্রাথমিক লিস্ট তৈরি করছিল আজকের এই ব্রিগেডিয়ার সেলিম আজাদ। তার বানানো তালিকা অনুযায়ী জেনারেল মঈনুদ্দিন গং এদেরকে বিডিআরে বদলি করে। ফলে শহীদ কর্নেল মোহাম্মদ নকিবুর রহমান, শহীদ কর্নেল গুলজার উদ্দিন আহমেদ, শহীদ কর্নেল নাফিজ উদ্দিন আহমেদ, শহীদ কর্নেল মোহাম্মদ শওকত ইমাম সহ বেশ কিছু প্রতিভাবান সেনা অফিসার, ন্যাশনালিস্ট সেনা অফিসার কোনো কিছু বুঝে ওঠার আগে হঠাৎ করে বদলি হয়ে রাতারাতি বিডিআরে যোগ দিতে বাধ্য হয়েছিলেন এবং এর চূড়ান্ত পরিণতিতে তারা শহীদ হন। এই ক্ষেত্রে আওয়ামী লীগ এবং ইন্ডিয়ার যোগসাজশে এদের তালিকা করা হয়েছিল, বিডিআরে বদলি করা হয়েছিল এবং দ্রুত এখানে যোগদান করে হত্যার প্রাথমিক কাজটা শুরু করা হয়েছিল এই তৎকালীন সামরিক সচিবের অফিস থেকেই। আর এর সূচনা করে শামস মামুন এবং সেলিম আজাদের পদাতিক ডেস্ক। এই অপকর্ম করার গাইডলাইন এরা পাইতো খুনি হাসিনার জ্ঞাতি ভাই বাহাউদ্দিন নাসিম এবং তার জ্ঞাতি ভাই জেনারেল রেজানুর খানের কাছ থেকে এবং পলাতক হাসিনার জ্ঞাতি বোনের স্বামী জেনারেল ওয়াকারের কাছ থেকে। বিডিআরে সংঘটিত এই বর্বর ঘটনায় সর্বমোট 74 জন নিহত হয়, আপনারা জানেন।